আমি গৌতম বিশ্বাস। হাতিয়ার বাড়ি ছিল। উদয়ন বিদ্যাপীঠে পড়েছি প্রাইমারি স্কুল থেকে মাধ্যমিক পর্যন্ত। আমাদের স্কুলের দপ্তরি ছিলেন মুকুন্দ কাকা, মুকুন্দলাল শাখারি। প্রথম যখন ঘন্টা বাজাতেন তখন পথে থাকতাম, দৌড়াতাম প্রেয়ারের আগে পৌঁছাবো বলে। আর শেষ ঘন্টা যখন বাজাতেন তখন ক্লাস থেকে দৌড়াতাম বাড়ি ফিরবো বলে। সেই কাকার ছেলে কপিল, বড় ছেলে কপিল শাখারি আমাদের সঙ্গে পড়তো। তাকে নিয়ে একটা লেখা আমি লিখেছি, স্মৃতিচারণা, সেটি আপনাদের পড়ে শোনাবো। কপিলদা মারা গেছেন, অন্ধ হয়ে গেছিলেন, পরবর্তী সময় কর্মজীবনে যাত্রা করেছেন। আমি বাংলাদেশের নকুল বিশ্বাস গায়ক আছে, তার একটা ভিডিও দেখতে দেখতে হঠাৎ কপিলদার ছবি দেখলাম, অন্ধত্বের ছবি। তারপরে আমি খোঁজ খবর নেই কেমন আছেন, মূলত ফিরোজের মাধ্যমে। তারপরে আমাদের সাথে একটা যোগাযোগ গড়ে ওঠে। ফিরোজ অনেকদিন আগের থেকেই কপিলকে সাহায্য করছিল অল্প অল্প, আর ফিরোজের জন্যেই আমরা প্রতি মাসে কিছু টাকা পাঠাতাম বন্ধুরা মিলে। মূলত আমি, বিজন, ফিরোজ, সুভাষ, আরও কেউ ছিল, সেটা ভালো বলতে পারবে ফিরোজ। সেই কপিলদাকে স্মরণ করে আমার লেখাটা পড়ছি, আপনারা শুনুন। ৪৫ বছর পর সহপাঠী কপিলের মুখোমুখি হলাম। সহপাঠী, কিন্তু তাকে আমি দাদা বলতাম, আমার কপিলদা। সেও বরাবর আমারে ভারী বলে ডাকত। সেই কপিলদাকে দেখলাম প্রায় অর্ধশত বছর পর। অথচ কতটুকু দূরত্ব এই শহর কলকাতা থেকে? কম বেশি মুর্শিদাবাদের দূরত্ব। অনেকেই নিত্যদিন যাওয়া আসা করে মুর্শিদাবাদ থেকে। সেই দূরত্ব আমার আর পেরোনো হলো না, ৪৫ বছরেও না। তবু তার মুখোমুখি হলাম। কপিলদা এখন কপিল মুনির মতন চেহারা নিয়েছে। আমি অবশ্য তাকে বললাম মহাভারতের ভীষ্ম, যে ভীষ্মকে বোকা বাক্সে দেখেছি। কপিলদা উচ্চতায় আমার থেকে বেশি, ৬ ফুটের কাছে বা আরো বেশি। ঝাঁকড়া চুল, পেকে গেছে, কাঁধের নিচে নেমে পড়েছে, মুখ ভর্তি দাড়ি, গায়ে ফতুয়া, গলায় কাপড় জড়ানো গামছার মতো। সৌম্য কান্তি, চোখে জল, মুখে স্মিত হাসি। কপিলদাকে আমি দেখলাম, প্রাণ ভরে দেখলাম, কয়েক মিনিট ধরে। শুধু আমি দেখলাম, তিনি আমাকে দেখতে পেলেন না। তিনি এখন দেখতে পান না। বিশ্ব এখন অন্ধ, অসহায়। লাঠি হাতে ঘর থেকে বের হলেও রাস্তায় যাওয়া হয় না। অতীতের মেঠো পথ এখন পাকা হয়েছে, এখন নিরন্তর গাড়ি চলে। আরো কিছুদিন বাঁচার আশায়, এই পৃথিবীতে থাকার আশায় বাড়ির পাশে বড় রাস্তায় তিনি যান না। দেখতে পান না, কিন্তু শুনতে পান। শুনে শুনেই পৃথিবীকে আস্বাদন করেন তিনি। কপিলদা দপ্তরি কাকার ছেলে, আমাদের স্কুলের দপ্তরি। তার মূল কাজ আমাদের চোখে যেটা ছিল, ঘন্টা বাজানো। সকালবেলায় দূর দূর থেকে তার ঘন্টা বাজানো শুনে জোর কদমে স্কুলের দিকে ছুটতাম। প্রার্থনা সঙ্গীতের আগে পৌঁছাতে হবে, দেরি হলেই তো শাস্তি। তারপর ক্লাস শুরু। প্রথম ক্লাস ভালো লাগতো না, অঙ্ক ক্লাস। প্রথম ঘন্টার শব্দ শোনার জন্য বারবার জানলা দিয়ে তাকাতাম। দপ্তরি কাকুকে খুঁজতাম। কাকুর উপর রাগ হতো, কেন যে এত দেরি করে ঘন্টা বাজাতে। তখন তো এত বড় ঘড়ির প্রচলন ছিল না, ওই ঘন্টা শুনেই আমাদের সময় গুনতে বা মাপতে হতো। সাধারণত প্রথম দুটো ক্লাস থেকে অঙ্ক আর ইংরেজি, আর এই দুটো ক্লাসে লো বেঞ্চ, হাই বেঞ্চ এবং জোড়া বেতের মার আমাদের নিত্য যুক্ত।
আর এই ব্যাপারে আমার যোগ্যতম সহপাঠী ছিল কপিলদা। কপিলদা বেতের লাঠি আর বেতের মার বা বাড়ির ব্যাপারে বিশেষজ্ঞ ছিলেন। তিনি রীতিমতো গবেষণা করতেন কি করে কম ব্যথা পাওয়া যায়। আমার বাড়ির কাছে বেতঝাড় ছিল, তাই ক্লাস শেষ শিক্ষক মশাইদের বেত সরবরাহের দায়িত্ব ছিল আমার। আর সেই বেতের মার আমার হাতে বা পিঠে ছপাছপ পড়ত। কপিলদা বলতেন, সরু বেত আনবি না, সরু বেতের মারে খুব জ্বালা, দাগ বসে যায়। মোটা বেত আনবি, মোটা বেতে ব্যথা কম লাগে, দাগ সহজে উঠে যায়। আবার যখন ক্লাসে থাকতো না বা কোনো ক্লাসে ফাঁকি দিতাম, তিনি আমাদের ক্লাস নিতেন। বলতেন, স্যার যখন বেত দিয়ে হাতে মারবেন তখন হাত কিভাবে রাখতে হবে, যেদিক থেকে মারবেন তার উল্টো দিকে নিচে, তার উল্টো নিচের দিকে একটু কাত করে হাত মেলে ধরতে হবে, আর হাতের পাতা শক্ত করে রাখতে হবে যাতে বেত পড়ে পিছলিয়ে যায় নিচের দিকে। অনেকেই ভয়ে যন্ত্রণায় বেত ধরে ফেলতো। কপিলদা বলতেন, একদম বেত ধরবি না, কারণ বেত ধরলেই স্যার রেগে যান, ফলে আরো বেশি কয়েক ঘা মারেন। হাতে না মেরে যদি পিঠে মারতো তখন পিঠের মারতো যখন পিঠে মারতো তখন পিঠের অবস্থান নিয়েও তার যুগান্তকারী আবিষ্কার ছিল। ছেলের বেত দিয়ে যখন পিঠে মারতেন মনে হতো শক্তি পরীক্ষা করছেন। অনেকেই মারের হাত থেকে রেহাই পেতে পিঠ সরিয়ে নিতাম। এতে স্যার যেন তেলে বেগুনে জ্বলে উঠতেন। পিঠের বদলে মাথা, চোখ, মুখ যথেষ্ট মারতেন। কপিলদা বলতেন, পিঠে মারতে শুরু করলেই পিঠটা এমনভাবে পেতে দিতে হবে যাতে মাস্টার মশাইয়ের মারতে সুবিধা হয়। কিন্তু অন্ধের মতো মারতেন, তাই পিঠের অবস্থান ঠিক না হলে চোখে মুখে কানে, বিশেষ করে কানে লাগলে যন্ত্রণা খুব বেশি হতো। কপিলদার হাত খুব চলতো। আমাদের থেকে বড়সড় চেহারার মানুষ ছিল, সেই সুযোগ তিনি নিতেন। সামান্য কথায় অকারণে মাথায় চাটি মারতেন, পিঠে চাপড় দিতেন। একদিন তিনজনে অর্থাৎ কপিলদা, বিকাশ ও আমি ক্লাস ফাঁকি দিয়ে স্কুলের পিছনের এক হাঁটুরে চালাঘরের নিচে গল্প করছিলাম। কথার মাঝে বিকাশের মাথায় একটা চাটি মারলো। বিকাশ বলল, খালি খালি মারলি, ভগবান তোরে শাস্তি দেবে। সে কথা শুনে কপিলদা আবার একটা চাটি মারল। বলল, দেখি তোর ভগবান আমারে কি করে। বলার সাথে সাথে একটা হোঁচট খেল। বিকাশ বলল, দেখলি তো ভগবান কেমন শাস্তি দিল। কপিলদা এবার ওর পিঠে আর একটা জোর থাপ্পড় দিল। বলল, ডাক এবার তোর ভগবানকে। এই বলে সে একটা চালার খুঁটিতে ঠেস দিয়ে দাঁড়ালো। অমনি অমনি খুঁটিটা ওর ভার সইতে না পেরে পড়ে গেল কাত হয়ে। সঙ্গে সঙ্গে কপিলদাও ধপাস। বিকাশ হাততালি দিয়ে উঠল। কপিলদা ধুলো থেকে উঠে তেড়ে ফুড়ে গেল বিকাশের দিকে। বিকাশ আর ভগবানে আস্থা রাখতে পারলো না, ছুটে পালালো। অনেক স্মৃতির কপিলদাকে ছেড়ে একদিন চলে আসতে হলো। দেশ ছাড়া যেন আমার ভবিতব্য ছিল। 6 ভাই বোন আমাদের। আমরা এক এক করে চলে গেছে। বড়দা ছাড়া সবার মাধ্যমিকই জন্মভূমিতে শেষ পড়া বড়দা ছাড়া সবার মাধ্যমিকই জন্মভূমিতে শেষ পড়া। আমার মাধ্যমিক শেষ হতেই দামামা বেজে উঠল। এবার বিসর্জনের পালা। পড়ে রইল বাবা, জেঠিমা আর আমার কথা বলতে না পারা দিদি। ভাইদের মধ্যে সবার শেষে আমি এলাম। দিদি বুঝতে পেরেছিলেন বোধহয় এই পৃথিবীতে তার প্রয়োজন ফুরিয়েছে, তাই একদিন সে স্বইচ্ছায় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। ভিটে মাটি ছেড়ে সবার শেষে এলো জেঠিমা ও বাবা। এক অনাথ রাখাল বালক বড় হতে হতে একটু একটু করে মাথার ঘাম পায়ে ফেলে যে জমি কিনেছিল, তার মায়া ত্যাগ করতে লাগলো আরো কয়েক বছর। শুধু ভিটের মাটিটুকু রেখে এলেন এই আশায় আবার যদি ফিরে আসতে হয়। জন্মভূমি চিরকালের মতো আমাদের কাছে পরদেশ হয়ে গেল, আর সেই পরদেশে রয়ে গেলেন কপিলদারা। প্রায় অর্ধ শতাব্দী কাল কপিলদার কোনো খোঁজ নেইনি। একদিন ইউটিউবে বাংলাদেশের গায়ক নকুল বিশ্বাসের ভিডিওতে কপিলদার সম্পর্কে জানতে পারলাম। একদা যাত্রা শিল্পী নকুল বিশ্বাসের সহ অভিনেতা ছিলেন কপিলদা। অন্ধত্বের খবর তার কাছে পেলাম। বাংলাদেশে বন্ধু ফিরোজকে অনুরোধ করলাম কপিলদার বাড়ি যেতে।
ফিরোজ ভিডিওর মাধ্যমে এত বছর পর ফিরোজ ভিডিওর মাধ্যমে এত বছর পর মুখোমুখি করে দিল আমাদের। কৈশোরে তিনি আজ যোগীর বেশে আমার সামনে। যোগীর চোখে জল, আমি দেখলাম, কিন্তু আমার তিনি দেখতে পেলেন না। তার মনের মধ্যে বাসা বেঁধে আছে কেবল আমার শৈশব কৈশোর। কৈশোরে যেমন মাস্টার মশাইদের মার সইতে কৈশোরে যেমন মাস্টার মশাইদের মার সইতে হাত পেতে দিতেন, পিঠ পেতে দিতেন, অবলীলা সব সইতেন, আজও তেমনি জীবন পেতে বসে আছেন। ছেলে অকালে মারা গেছে, এক মেয়ে বিয়ের পর সীমান্তের এপারে, অন্য মেয়ে দূর শ্বশুরবাড়ি। অভাব আছে কিন্তু সব সয়ে যাচ্ছে। তোর বৌদি জমিতে কাজ করে, দুইজন মানুষে চলে যায়। শান্ত ভরাট ক্লেশহীন কণ্ঠে বললেন কপিলদা। আমি দ্বিধাহীন, এই পৃথিবীর বাইরে কোনো স্বর্গ নরক নেই। কপিলদা সেই পর্ব পেরিয়ে এখন কেবল স্মৃতিলোকে। জীবনের শেষ কটা দিন কপিলদা স্বর্গসুখ দিয়েছেন। কপিলদাকে স্বর্গসুখ দিয়েছেন উদয়ন বিদ্যাপীঠের প্রাক্তনীরা। দুবেলা দুমুঠো খাবারের নিশ্চয়তা দিয়েছেন। সবার অলক্ষ্যে অনেক আগে থেকে শুরু করেছিল বন্ধু ফিরোজ। প্রতি মাসে ঢাকা থেকে এসে সাধ্যানুসারে কপিলদার পাশে দাঁড়াতো সে। পরে সেটাই সার্বিক রূপ পায়। সম্মিলিতভাবে সেই স্বর্গ রচনা আমাদের আশান্বিত করে। স্মৃতি ধরে টানে, তাই নিজের অজান্তেই চোখে জল আসে। ভালো থাকবেন আপনারা, সুন্দর থাকবেন।